সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা বাতিলের দাবি, ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় হতাশ শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, নদ নদীর পানি বৃদ্ধিতে সিলেট সুনামগঞ্জে ফের বন্যার আশঙ্কা, তিস্তা পাড়ে নিম্নাঞ্চল প্লাবিত। দেশে আর জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না, বলছে আইন শৃঙ্খলা বাহিনী। হলি আর্টিজানে জঙ্গি হামলা নিহতদের প্রতি শ্রদ্ধা। এবং বাংলাদেশ ভূখণ্ড দিয়ে ভারতীয় ট্রেন চলাচলকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। কোনোভাবেই নতজানু পররাষ্ট্রনীতি নয়, বললেন তথ্য প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা প্রত্যাহার সহ নানা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এতে ক্লাস ও পরীক্ষা বন্ধ হওয়া সহ দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এমআর আসাদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে চলছে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি। এতে বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা। কর্মসূচির নেপথ্য কারণ অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয়ে অন্তর্ভুক্তি করা। প্রজ্ঞাপনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বিরোধী উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান আন্দোলনরত শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসনের বিরুদ্ধে তারা আঘাত করেছেন। আমরা তো তাদেরকে দাবি করিনি পেনশন দেওয়ার জন্য। আমরা একটি পেনশনের অধীনে রয়েছে। আমরা একটা নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে ছিলাম। আমাদের কোনো অংশ থেকে এমন কোনো দাবি বা কোনো বক্তব্য ছিল না যে আমাদের অন্য কোনো ব্যবস্থায় নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা সরকারের এই সিদ্ধান্তকে শিক্ষক সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেন। আজকের যে সর্বাত্মক আন্দোলন তা চলছে, তা চলবে যতক্ষণ পর্যন্ত না ওই বৈষম্যমূলক প্রত্যয় স্কিম প্রত্যাহার করা হবে। আমরা প্রত্যাখ্যান করেছি। এদিকে শিক্ষক আন্দোলনে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় হতাশা জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী হিসেবে আমরা বলতে চাই যে অবশ্যই আমরা ক্লাসে ফিরতে চাই এবং এই কারণে ক্লাস পরীক্ষা যে বন্ধ, এই কারণে আমরা একাডেমিক্যালি ক্ষতিগ্রস্ত হচ্ছি। ঢাকার পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। আর যদি মেনে না নেওয়া হয় তাহলে ১ জুলাই অর্থাৎ আজ থেকে আমাদের সর্বাত্মক কর্মসূচি চলবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, শিক্ষক আন্দোলনের খবর জানাতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। রুবায়েত, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ধর্মঘটের সবশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। পেনশন সুবিধা, সেই পেনশন স্কিম যে প্রত্যয়, সেই প্রত্যয়েই কিন্তু আজকে থেকে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক কর্মচারী আছে তাদের কার্যকর হওয়ার কথা। তো আজকেই কিন্তু তারা এই সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা একযোগে আন্দোলনে নেমেছেন। তো আমি যদি আপনাকে বলতে চাই, বাংলাদেশ যে কৃষি বিশ্ববিদ্যালয়, সেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা কিন্তু আজকে একযোগে তাদের কর্মবিরতি পালন করেছেন। আমরা যেটি জানতে পেরেছি যে এখানে এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক আছেন তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। তাছাড়া যে কর্মচারী যারা আছেন তারা কিন্তু আধা বেলা কর্মবিরতি পালন করেছেন। তাছাড়া শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আজকের এই কর্মবিরতির কারণে কিন্তু তারা কিছুটা শঙ্কিত হয়েছেন, কারণ আজকে কিন্তু এই ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, যে কারণে শিক্ষার্থীদের মাঝেও কিন্তু একটি হতাশা বিরাজ করছে। তো আমরা এখন যুক্ত হব এই বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা পরিষদের যে নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনার সাথে আজকে আমরা জানতে চাইবো যে এই যে আপনারা যে আজকে কর্মবিরতিতে গিয়েছেন সেই বিষয়টা একটু যদি বলতেন, যে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি।
ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম যেটি চালু করা হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেটি বিদ্যমান পেনশন ব্যবস্থা ছিল, যেখানে শিক্ষকবৃন্দ যখন অবসরে যান তখন এককালীন কিছু অর্থ পান এবং মাসে মাসে একটা পেনশন সুবিধা ছিল, সেটি কিন্তু এই সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের নামে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে এককালীন অর্থ প্রাপ্তি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কোন শিক্ষকবৃন্দ যদি মৃত্যুবরণ করেন তাহলে তার নমিনি শুধুমাত্র 75 বছর বয়স পর্যন্তই কিন্তু সেই পেনশনের অর্থ কিছু করে পাবেন, তারপরে কিন্তু তারা আর পাবেন না, অর্থাৎ 75 বছর বয়সে তার কিন্তু জীবনকে সীমিত করে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যেহেতু মেধাবীরা এই শিক্ষকতা পেশায় আসেন, সর্বোচ্চ মেধা স্বীকৃতি রেখে ছাড়া কিন্তু এখানে এই পেশায় আসার কোনো সুযোগ নাই, কাজে মেধাবীদের মধ্যে কিন্তু একটা চরম হতাশা বিরাজ করছে। এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন কার্যক্রম এবং দেশকে যে মেধার ভিত্তিতে দেশ পরিচালনা করার জন্য শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন তিনি ব্যবস্থা করেছেন সেটি কিন্তু এটি পরিপন্থী। তার কারণ এই পেনশন কর্মসূচি যে পালিত হয়, যদি সেটি বাস্তবায়িত হয় পুরো দমে, তাহলে কিন্তু এখানে মেধাবীরা এই পেশায় আর আসার কোনো। আচ্ছা স্যার, আপনাদের এই আন্দোলন কতদিন চলবে? আমরা যেটি আমাদের নেতৃবৃন্দ যেটি ঘোষণা করেছেন সেটি হচ্ছে যে যতদিন পর্যন্ত এই পেনশন কর্মসূচি প্রত্যয় বাতিল না হবে, পূর্ববর্তী ব্যবস্থায় ফেরত না যাবে, ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আরেকটি বিষয় ক্ষেত্রে বলে রাখি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দের এটি কিন্তু একটি অটোনমাস বডি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। গভর্নমেন্ট কিন্তু কোনোভাবে আমাদেরকে বাইন্ডেড করতে পারেন না, যেহেতু চাকরি বিধি আছে। তো আমাদের এখানে আমাদের খারাপ লাগছে যে শিক্ষার্থীদেরও তো এখানে শিক্ষা জীবনের কিছু অংশ এখানে কিন্তু বিঘ্নিত হচ্ছে। কিন্তু আচ্ছা, থ্যাংক ইউ। আমরা শুনছিলাম যে আমাদের যে অত্র বিশ্ববিদ্যালয়ের যে একজন শিক্ষক, তিনি তাদের আন্দোলনের পক্ষে মত তুলে ধরছিলেন। তো মার্জি, এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের যে আজকে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চলাচলে ভোগান্তির পাশাপাশি অনেক সড়কে যানবাহন বিকল হয়ে সৃষ্টি হয় যানজট। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় আগামী 5 দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের কারণে সিলেট ও সুনামগঞ্জে প্রভাব পড়বে বলেও জানান তিনি। দর্শক, বৃষ্টির দুর্ভোগ সহ রাজধানীর জলাবদ্ধতা পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমদাদুল হক খান। ইমদাদ, রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কি তথ্য আছে জানাবেন। মিরপুর 1 নম্বর এলাকায়, এখানে দুপুর 1টা থেকে প্রচুর বৃষ্টিপাতে প্রচুর জলাবদ্ধতা তৈরি হয় এবং জলাবদ্ধতায় রাস্তাটি প্রায় হাঁটু পানি জমে যায়। হাঁটু পানি জমার ফলে অনেক যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটে, স্থানীয় লোকজন চলাচল করতে পারে না, তাদের অনেক প্রবলেমে পড়তে হয় এবং অনেক যানবাহন বিকল হয়ে যায়। প্রায় 3 ঘন্টা চেষ্টার পরে পানি নিষ্কাশন করে সিটি কর্পোরেশন লোকজন এসে ড্রেনেজগুলোর ঢাকনা খুলে দেওয়ার পর পানির কিছু এখন মোটামুটি সরে গেছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক আছে। আমরা এই মুহূর্তে এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলবো। উনি স্থানীয় বাসিন্দা এবং রেগুলার এখানে বিভিন্ন সমস্যায় পড়েন আর কি। তার কাছ থেকে জানতে চাচ্ছি, আচ্ছা এখানে আজকে বৃষ্টিপাতে কী ধরনের প্রবলেম? এখানে বৃষ্টি হওয়ার পর এইটুকু রাস্তা, এই পাশের রাস্তা হাঁটু সমান পানি হয়ে থাকে। প্রায় 2 ঘন্টা ছিল এখানে পানি, 2 ঘন্টা পরে কিছুটা পানি কমছে আর কি। আর যখন পানি হয় তখন এখানে যানজট সহ অনেক যানজট তৈরি হয়ে যায়। যানজটের কারণে এখানে চলাচল করা খুব কষ্ট হয়ে যায়। পানি নিষ্কাশনের কি কোনো ব্যবস্থা নেই? না, এখানে তো কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। তো এই এখানকার পানি অবস্থায় এরকমই আর কি, রেগুলার বৃষ্টি, সামান্য 5 মিনিট বৃষ্টি হলে এখানে পানির জলাবদ্ধতা তৈরি হয়। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বৃষ্টিপাত শুরু হয়েছে গত 2 দিন যাবৎ, এটা আরও 5 দিন চলবে এবং 5 দিন বৃষ্টিপাতে সিলেট এবং চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হবে এবং পাহাড় ধসেরও কিছু ঘটনা ঘটতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। তিশা, ধন্যবাদ। এমদাদ, আপনাকে ধন্যবাদ। নদ নদীর পানি বাড়তে থাকায় সিলেট সুনামগঞ্জে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাতের খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন সদ্য বন্যার ধকল পোহানো 2 জেলার লাখো মানুষ। উজানের ঢলে তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে লালমনিরহাটের নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
তিস্তা ব্যারেজের 44টি জলকপাচ খুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ভারতের সিকিমে ভারী বৃষ্টি হওয়ায় রংপুরের প্রধান প্রধান নদ নদীর পানি বাড়তে শুরু করেছে, তলিয়ে গেছে নিচু এলাকা। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কুলেন্দ্র শেখর দাস। কুলেন্দ্র, নদ নদীর পানি বৃদ্ধিতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোন পর্যায়ে আছে? আপনারা নিশ্চয়ই জানেন, একটি বন্যার রেশ কাটতে না কাটতে আবারও কিন্তু এই যে সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু এই রাস্তাঘাট কিন্তু পানিতে নিমজ্জিত হতে চলেছে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের তাহিরপুর বিশম্বরপুর রাস্তার মাঝামাঝি জায়গায়। আমি আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনি লক্ষ্য করবেন যে ইতিমধ্যে কিন্তু রাস্তায় পানিতে নিমজ্জিত হওয়ার পথে। তো সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন যে গত 24 ঘন্টার ব্যবধানে 53 সেন্টিমিটার থেকে বেড়ে কিন্তু এখন 12 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার অতিক্রম করেছে। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকেও কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষজন কিন্তু ইতিমধ্যে কিন্তু আবারও যেতে শুরু করেছেন। ইতিমধ্যে কিন্তু 948 জন মানুষ কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। তো আমি জেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা ইতিমধ্যে আমাকে জানিয়েছেন যে জেলার 2100 পুকুর কিন্তু টুপে যে 2 কোটি বোনা মাছ কিন্তু ইতিমধ্যে বন্যার পানিতে ভেসে গেছে, যার ক্ষতির পরিমাণ হবে প্রায় 5 কোটি টাকার উপর। আমি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু আউশ ধান 1100 হেক্টর আউশ ধান কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, যার ক্ষতির পরিমাণ হবে 1100 কোটি টাকা। এই 11 কোটি টাকা। তো আমি এই মুহূর্তে আমার পাশে আছেন একজন জনপ্রতিনিধি, যিনি শোলকবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি তার সাথে একটু কথা বলবো যে আপনি একটু বলেন তো যে বন্যা রেস কাটতে না কাটতে আবারও যে পানি বৃদ্ধি পেয়েছে, এটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন আপনি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোহনা দর্শককে আমি স্বাগত জানাচ্ছি মোহনা টেলিভিশনকে। আমরা পাহাড়ি ঢলে ইতিমধ্যে আপনারা জানেন যে সুনামগঞ্জে কিছুদিন আগে একটি বন্যা হয়ে গেছে। সেই বন্যার রেশ কাটতে না কাটতে এখন আবার আমরা পুনরায় আমাদের রাস্তাঘাট সকল কিছুই আমরা আবার পানির তলে ডুবিয়ে যাচ্ছি। আমরা আশা করব যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই সুনামগঞ্জ, সিলেট তথা এই সিলেট বিভাগের প্রত্যেকটা অবস্থানকে তিনি অবলোকন করছেন। ধন্যবাদ আপনাকে। যে আপনি নিশ্চয় শুনছিলেন মার্জিয়া, যে উনি বলছেন যে আবারও কিন্তু যেভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে আগামী 3-4 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে হয়তো শহরে এবং বাসাবাড়িতে পানি প্রবেশ করতে পারে। তো মার্জিয়া, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। মার্জিয়া। কুলেন্দ্র, আপনাকে ধন্যবাদ। জঙ্গিরা বিভিন্ন নামে অনলাইনে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করলেও দেশে জঙ্গিবাদ আর মাথাচাড়া দিতে পারবে না বলে আশ্বস্ত করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 8 বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা একথা বলেন। দেশে জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তারা। নয়ন মুরাদের রিপোর্ট। 2016 সালের 1 জুলাই রাত 9টার দিকে গোলাগুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে অভিজাত এলাকা গুলশান। হোলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসে অন্যতম নৃশংস হামলা চালায় একদল জঙ্গি। গুলিবিদ্ধ হয়ে মারা যান পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন। জঙ্গিদের রাতভর চালানো তাণ্ডবে প্রাণ হারান 17 জন বিদেশি নাগরিক সহ 20 জন। দিনটি স্মরণে গুলশান থানার সামনে স্থাপিত দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা জানাতে আসেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। শ্রদ্ধা শেষে র্যাব মহাপরিচালক বলেন, দেশে জঙ্গিবাদ আর কখনো মাথাচাড়া দিতে পারবে না। পরিস্থিতি এখন অনেক আমি বলবো যে অনেকটাই নিয়ন্ত্রণে। শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। শ্রদ্ধা জানাতে আসেন ডিএমপি কমিশনার, এসবি ও সিটিটিসি প্রধান সহ শীর্ষ পুলিশ কর্মকর্তারা। এসবি প্রধান বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও অনলাইনে কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চলছে। ভুল মতাদর্শ, একটা ভুল মতবাদ নিয়ে তারা কাজ করে, ফলে এটি দমন করতে গেলে এটি একটি লং টার্ম এবং কমপ্লিকেটেড প্রসেস।
ফলে এই আইডিয়াটা এখনো আছে, ফলে তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর নজরদারির কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যে ফরম্যাটেই তৎপরতা চলুক না কেন পুলিশ তা শক্ত হাতে দমন করবে। আমাদের সিটিটিসি থেকে স্পেশাল, আমাদের ডিবি থেকে, সিআইডি থেকে, এসবি থেকে এবং আরও অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং আমরা এখন মনে করি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে। নিহত বিদেশি নাগরিকদের শ্রদ্ধা জানাতে হোলি আর্টিজান বেকারিতে আসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। নয়ন মুরাদ, মোহনা সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে বাংলাদেশ ভূখণ্ড দিয়ে ভারতীয় ট্রেন চলবে ভুটান সীমান্ত পর্যন্ত। তবে রেলপথে ট্রানজিট নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। আন্তদেশীয় রেল যোগাযোগকে ইতিবাচকই দেখছেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী। আর যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক বলছেন, আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের ন্যায্য হিস্সা নিশ্চিত করা জরুরি। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের স্থল সীমানার সিংহভাগ জুড়ে রয়েছে ভারত। ভূরাজনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। তাই তো দুদেশের মধ্যে 10টি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন সরকার প্রধান। এর মধ্যে রয়েছে বাংলাদেশ রেলপথ ব্যবহারের আলোচিত সমঝোতাটিও। যদিও দুদেশের মধ্যে 5টি ইন্টারচেঞ্জ ট্রেন চলাচল করছে। কলকাতা থেকে দর্শনা হয়ে চলছে যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস। বন্ধন এক্সপ্রেস চলছে কলকাতা থেকে বেনাপুল হয়ে খুলনায়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে নীলফামারীর চিলাহাটি হয়ে ঢাকা চলাচল করছে মিতালি এক্সপ্রেস। এছাড়াও সিংহভাত, রোহনপুর, রাধিকাপুর, বিরলে নিয়মিতই চলছে পণ্যবাহী 2টি ইন্টারচেঞ্জ ট্রেন। একদিন বাংলাদেশের ট্রেন চলছে, একদিন ভারতের ট্রেন চলছে। নতুন ট্রানজিট চুক্তি অনুযায়ী কলকাতা থেকে সরাসরি ভারতের পণ্যবাহী ট্রেন যাবে ভুটান সীমান্তের হাসিমারা স্টেশনে। এর জন্য পশ্চিমবঙ্গের গেতে হয়ে দর্শনা সীমান্ত থেকে চিলাহাটি হলদিবাড়ি রুটকে সংযুক্ত করবে। তারপর ভুটান সীমান্তের হাসিমারা পর্যন্ত যাবে এসব ট্রেন। আন্তদেশীয় রেল সংযোগকে ইতিবাচক হিসেবে দেখলেও সমীক্ষা করে সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে চুক্তি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক। ধারণ ক্ষমতার সক্ষমতা এবং পরিচালনার সক্ষমতা আছে কিনা, বিনিয়োগ লাগবে কিনা, অথবা এটার অবচয়ের জন্য কত ডেপ্রিসিয়েশন হতে পারে, সেটা কিভাবে কম্পেনসেশন হবে, নিরাপত্তাজনিত কতটুকু আমাকে বিনিয়োগ করতে হবে লোকবল এবং টেকনোলজি দিয়ে, সেই খরচগুলিকে যদি টেবিলে একটা ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট করে ফেলে, আমি ব্যক্তিগতভাবে বলবো এই যে এইটা নিয়ে মানুষের অনেক ধরনের সাসপিশন আছে, এই ক্ষেত্রে সরকারও কিন্তু একটা ভালো অবস্থানে থাকবে। তবে স্বচ্ছতার ভিত্তিতে ন্যায্য হিস্সা আদায়কেই মুখ্য হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞ। কতটুকু দেওয়া যায়, কখন দেওয়া যায়, কয়টা ট্রেন চলার সুযোগ দেওয়া যায়, নতুন বিনিয়োগ লাগবে কিনা, দেন আমাদের দুইজনের মধ্যে হিস্সা কেমন হবে এবং মাল্টিল্যাটারাল এই ট্রানজিটটার ফ্লেভারটা দেওয়া যায় কিনা বিবিনের আওতায়, তাহলে অত্যন্ত চমৎকার হবে। এবং আমি বলবো এইটা করার মাধ্যমে সরকারও উদারতা দেখাতে পারবে এবং এটাকে টেকসইভাবে অন্যান্য করিডোরও ওপেন করতে পারবে। আর ট্রানজিট ব্যবহারে কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত হবে না বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী। নিরাপত্তার যে কথাটা আপনি বলছেন যে কাস্টম ইমিগ্রেশন এখনো যেরকম হয় সেরকম হতে থাকবে, তবে গুডস ট্রেন যদি ডাইরেক্ট আপনার চলে তো সেটা বলছে যে সেটার কি হবে, সেটা ধরেন আপনার মোডাস অপারেন্ডি যেরকম সারা পৃথিবীতে হয়, আপনার সিল্ড কন্টেইনার থাকবে, কন্টেইনার সিল থাকবে, তারা বাংলাদেশ সীমান্তে আসলে কন্টেইনার চেক হবে বন্দর এবং সে ওই বন্ধ অবস্থায় সে বেরিয়ে যাবে। কানেক্টিভিটির বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেলের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেওয়ার কথাও বলেন সাবেক এই এয়ার কমোডর। আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি ব্যবহার করে তখন একটা রেট ফিক্স করতে পারবে। এইখানে আমাদের নেগোসিয়েশন যে এমন একটা রেট ফিক্স করতে হবে যেটাতে তারাও ব্যবহার করতে উৎসাহিত হয় এবং আমরাও লাভবান হই ইন দি এন্ড। তো এখন পর্যন্ত তো এই ধরনের কিছু চালু হয়নি, তো তাতেই যে বাংলাদেশ একদম বিনা খরচে দিয়ে দিবে এটা এগুলো বাকওয়াস কথাবার্তা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত রেল যোগাযোগে দুদেশই লাভবান হবে, কারণ সমঝোতা চুক্তি অনুযায়ী বাংলাদেশের ট্রেনও ভারতে যাবে, এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, এটা কোনোভাবেই নতজানু পররাষ্ট্রনীতি নয়। এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য পুরোটাই মিথ্যাচার বলে মন্তব্য করেন তিনি। বলেন, নিজেদের শাসনামলে বিএনপি কখনোই তিস্তা নিয়ে আলোচনা করেনি। তিস্তা চুক্তি হলে আওয়ামী লীগ আমলেই হবে।
এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে, এই সমঝোতা স্মারকে বলা আছে। এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে, গোলামি চুক্তি বলছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে। ভারতের সঙ্গে চুক্তি দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল যোগাযোগ দেশকে নিরাপত্তা হুমকিতে ফেলবে বলেও আশঙ্কা জানান তিনি। জাতীয়বাদী আইনজীবী ফোরামের নবনির্বাচিত নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। হলি আর্টিজান বেকারিতে হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জঙ্গিবাদের নামে সরকার বিরোধী নেতাকর্মীদের দমন করেছে। আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে, কিন্তু এরা যেটা করেছে, এই সরকার যেটা করেছে, এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি হুমকিতে বলে জানালেন বাংলাদেশ জলবায়ু সংসদের আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি। দুপুরে বিচ অডিটোরিয়ামে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে বিশেষজ্ঞরা বলেন, জলবায়ু সমস্যা মোকাবেলায় অর্থ ব্যবস্থাপনা পদ্ধতি উন্নত করা সহ বিদ্যমান ঋণ পুনর্গঠন করতে হবে। Multidisciplinary cooperation, we need transdisciplinary cooperation, that everybody understands what is going on and everybody respects others' need and requirement. Environment and forest and climate change is because their core component is to tackle climate change. The government of Bangladesh under Sheikh Hasina is the one who has come in and changed the name of the ministry and added climate change into the ministry. শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। শিক্ষক আন্দোলনে অচল সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা বাতিলের দাবি, ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় হতাশ শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, নদ নদীর পানি বৃদ্ধিতে সিলেট সুনামগঞ্জে ফের বন্যার আশঙ্কা, তিস্তা পাড়ে নিম্নাঞ্চল প্লাবিত। দেশে আর জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলছে আইন শৃঙ্খলা বাহিনী, হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা। এবং বাংলাদেশ ভূখণ্ড দিয়ে ভারতীয় ট্রেন চলাচলকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা, কোনোভাবেই নতজানু পররাষ্ট্রনীতি নয় বললেন তথ্য প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 9টায়। এর আগের সংবাদ এক নজরে থাকছে সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।